আজকে আমরা অনেকদিন পর মিলিত হয়েছি আবার এই কোভিডকে অতিক্রম করে, এবং আমাদের এবারের থিম যেটা আমাদের এই দেওয়াল পত্রিকা, সেটা হচ্ছে যুদ্ধে নারীর ভূমিকা, এবং সেটা নিয়ে তো আমরা খুব আনন্দিত যে সুস্মিতাদি এবং অরুন্ধতিদি দুজনেই আমাদের প্রাক্তন অধ্যাপিকা, তারা এগিয়ে এসছেন এবং তারা এত সুন্দর দুটো লেখা আমাদের দিয়েছেন, আমাদের সমৃদ্ধ করেছেন আমাদের ইনস্টিটিউশনকে। এবার আমরা আমাদের অধ্যক্ষ রোহিত রায়কে অনুরোধ করবো জানি যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো সমস্যার ক্ষেত্রে সবার আগে যাদের ওপর খাড়াটা নেমে আসে সেটা হচ্ছে নারী, কারণ তাদেরই সব থেকে কাছের মানুষদের চলে যেতে হয়, কখনো তাদের সন্তান, কখনো তাদের স্বামী, কখনো তাদের বাবা, এবং এই প্রক্রিয়াটা চলে আসছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে অনেক ক্ষেত্রে যখন অর্থনৈতিক একটা ডামাডোল তৈরি হয় তখনও কিন্তু এই নারীদেরই ভাবতে হয় কীভাবে সামান্য একটু অন্ন তুলে দিতে পারবো আমার পরিবারের মানুষদের মুখে, এবং তার জন্য সেই স্যাক্রিফাইসেরও প্রধান জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় সেই নারী। নারী এটা কিন্তু এখন আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি, এই আমাদের নারী, এই আমাদের শাড়ি, তার একেবারে বিপরীত জায়গা থেকে তৈরি এই যুদ্ধ এবং নারী ধারণা। যুদ্ধটা কি মানে কোন লেভেলে বলবো, যুদ্ধটার জায়গাটা কোথায়? একটা মেয়ে যখন সে তার মানে যেটাকে আমরা বলি সামাজিক অন্যায়ের শিকার হয়, একটা মেয়ে যখন তার নিজের অস্তিত্বটাকে ভুলে আবার নিজের অস্তিত্বর জন্য লড়াই করে, বা খাবারের জন্য তার স্বামী, পরিবার, বাবা মার খাবারের জন্য বিভিন্ন জায়গায় কাজ করে। একদিন প্রতিদিনে যেমন ওই ভদ্রমহিলা সারা রাত আসেননি, কেন আসেননি, সেই জায়গাটা তো একটা তৈরি হয়। নারীদের যুদ্ধের জায়গাটা কিন্তু বিভিন্ন, এটা মাইক্রো পরিসরে হতে পারে, আবার বড় পরিসরে যুদ্ধের জায়গাতেও থাকতে পারে। যুদ্ধের জায়গার ক্ষেত্রেও সেখানেও অনেকগুলো জায়গা আছে, যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যুদ্ধের ক্ষেত্রে একটা রানী লক্ষ্মীবাই একটা ফ্রন্ট তৈরি করেছিলেন মেয়েদের দেশকে সেবা করার জন্য। আবার যে ইয়েটা শুনি যে কেজিবির একজন যে ছিলেন, তিনি এজেন্ট ছিলেন, কেজিবির এজেন্ট, তিনিও একজন নারী ছিলেন, কিন্তু তিনি যখন আবার ব্রিটিশ ইয়েতে এজেন্সিতে যোগ দিলেন তখন তাকে মেরে ফেলা হয়। এই নারীদের যুদ্ধটা কিন্তু মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল বিভিন্ন জায়গায়। আমরা যারা এখানে আছি অনেকেরই কিন্তু অনেক রকম যুদ্ধ আমরা মানে নারীরা করেন, যেটা আমরা পুরুষরা হয়তো আপাত দৃষ্টিতে তাদের মনে হয় যে সেটা খুব একটা যুদ্ধ নয়, কিন্তু সকালে রান্না থেকে শুরু করে একজন যখন অফিসে যাওয়ার আগেও কি খেয়ে যাবে বা বাড়িতে এসে কি খাবে সেই যুদ্ধটাও কিন্তু তারা করে। এই নারী এবং যুদ্ধ জায়গাটা খুব একটা বড় পরিসরটা খুব বড়। যদি আমি মানে যুদ্ধ ব্যাপারটা যেগুলো মানে রাজনৈতিক যুদ্ধ আমরা বলি, যে যুদ্ধ খেলা বিভিন্ন দেশের মধ্যে, সেই সম্বন্ধে যখন ভাবি তখন আমি দুটো বইয়ের কথা আমার খুব ভীষণভাবে মনে পড়ে। একটা হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, 1942-এ যখন গৃহযুদ্ধ মানে গেস্টাপো বাহিনী ইহুদিদের ধরবে বলে ইয়ে করেছিল, তখন আমস্টারডামে 2 বছর
মানে একটা ঘরের বন্দি ছিল। শুধু তাই নয়, তারা বোধহয় দুটো পরিবার ছিল, 6জনের মতো ছিলেন। এবং সেই মানে 2 বছরের যে ঘটনা, প্রতিদিনের যে তার উদ্বেগ, প্রতিদিনের যে এই গেস্টাপো বাহিনী বোধহয় আসছে ইহুদিদের ধরবার জন্য, এবং সেই বইটা মানে একমাত্র তার জীবিত সদস্য ছিলেন ওনার বাবা। সেই বাবা তখন ওই বইটা প্রাথমিকভাবে প্রকাশ করতে চাইছিলেন, কিন্তু তারপর প্রকাশ হয়নি। তারপরে যাই হোক প্রকাশ করা গেছে, এবং সেই আনা ফ্র্যাঙ্কের ডায়েরি বাংলাতেও হয়েছে, 32টা ভাষায় সেই অনুবাদটা হয়েছে। এটা যুদ্ধের একটা, যুদ্ধ এবং নারীর একটা দলিল হিসাবে ভাবা যায়। আরেকটা বই যেটা আমার খুব পছন্দের বই, সেটা হচ্ছে ইভ কুরি, মাদার কুরি, ইভ কুরি। বইটাতে মাদাম কুরি ইনিশিয়ালি প্রাথমিকভাবে পোল্যান্ডের ওয়ারশোতে থাকতেন, এবং ওয়ারশোতে যখন গৃহযুদ্ধ শুরু হলো, গৃহযুদ্ধ হওয়ার সময় তাকে পালিয়ে যেতে হলো প্যারিসে। সেখান থেকে ওই সরবোন ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স এবং পিএইচডি করলেন। তার যে লড়াই, একজন মহিলার গৃহযুদ্ধতে থাকা, গৃহযুদ্ধ দেখা এবং সেখান থেকে পালিয়ে গিয়ে প্যারিসে থাকা, সেই লড়াইটা। এবং শুধু তাই নয়, তারপরেও তার মহিলা হিসেবে, মহিলা বিজ্ঞানীকে তার প্রতিষ্ঠিত করার যে লড়াই, তার ল্যাবরেটরিতে দেওয়া হচ্ছে না, তার ল্যাবরেটরি দেওয়া হয়নি। ল্যাবরেটরির জন্য যে ছোট্ট একটা আউট হাউসের মতো একটা, মানে ইউনিভার্সিটিতে, সোমন ইউনিভার্সিটিতে একটা আউট হাউসের মতো ছোট্ট জায়গা, যেখানটাতে কোনো মানে ঠান্ডা গরমের এয়ার কন্ডিশনারের ব্যবস্থা নেই, সেই গবেষণাগারে তাকে দেওয়া হতো। সেখানেই মানে একটুখানি স্পেস, এটা বোধহয় এটার অর্ধেক, এই 1/4 জায়গা হবে কিনা জায়গা, সেইখানে তাকে থাকতে দেওয়া হতো। সেই লড়াইটা, এবং তারপরে তিনি 1904 এবং 1911 দুই বিষয়ে, কেমিস্ট্রি এবং ফিজিক্স, 2 বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নারী দিবস বা তার তাৎপর্য নিয়ে বোধহয় আজকে আমি যে সার্টিফিকেটটা দিচ্ছি সেটা হচ্ছে 20শে নারী দিবস। তো এখন যুদ্ধ ব্যাপারটাকে আমরা যদি একদম যুদ্ধ, লিটারালি যুদ্ধ, মানে একদম মার্কাট যুদ্ধ, সেই হিসেবে যদি করি, তাহলে আমরা প্রথম যুদ্ধের মহিলাদের অংশগ্রহণের রেফারেন্স পাই কিন্তু গ্রিক পুরাণে অ্যামাজনদের কথা আমরা পাই, যারা নারী বাহিনী, অ্যামাজনদের রেফারেন্স পাই। কিন্তু ওরা সেই অ্যামাজনরা তারা সত্যি ছিলেন কতটা, এবং কতটা তাদের প্রকাশনীয় কারণটা কতটা করবে, সেগুলো আমাদের কিছু আলোচনা থাকতেই পারে। এরপরে তো আমরা পরে আমরা এই দীর্ঘ সময় ধরে নারীদের যুদ্ধে অংশগ্রহণ সেভাবে আমরা দেখিনি। আমাদের দেশে রিজিয়া সুলতানাকে দেখেছি, উনি সুলতানা হয়েছিলেন, এবং ওর ঠিক সরাসরি যুদ্ধের জন্য প্রধানত বিশেষ মেরেই ফেলা হলো। তো তারপরে আমরা দেখি এই ঝাঁসি, রানী লক্ষ্মী, এদের কথা। এছাড়া যখন বিশ্বযুদ্ধ বা অন্য যুদ্ধ লাগলো, মহিলারা কিন্তু যুদ্ধে নার্স হিসাবে অংশগ্রহণ, তাদের টেলিকাতে অংশগ্রহণ করেছেন। আমরা ভালো ফ্লরেন্স নাইটিঙ্গেল কথা। এরপরে আমরা যে শুধু আমাদের দেশের মধ্যে, আমি বাইরের দেশের কথা আমি সেই জানি না, নিজের দেশের কথাই বলছি। সুভাষচন্দ্র, উনি রানী ঝাঁসি বাহিনী প্রতিষ্ঠা করেন, লক্ষ্মী সাগর তার অভিনয় হন। এই বাহিনী কিন্তু শক্তিশালী যুদ্ধ হয়েছিল। বিশেষ করে আমি একজন মহিলার কথা এখানে বলবো, তার হচ্ছে মীরা। পদটা আমার মনে হচ্ছে না, মীরা এই ভদ্রমহিলা, উনি ঝাঁসি বাহিনীর ছেলে ছিলেন, এবং উনি মানে ঝাঁসি বাহিনী বিশেষ করে গুপ্তচর যে কাজগুলো, সেই কাজগুলো আজাদি প্রয়োজনে উনি করতেন। আসলে আরও কয়েকদিন ছিল, সরস্বতী, কৃষ্ণ, দুর্গা দেবী, সব ছিলেন।
একবার ওদের উপর অর্ডার দেওয়া ছিল যে যদি তোমরা কখনো ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা সঙ্গে নিজেকে মেরে ফেলো। যেমন আমরা পিজিরাম যাকে দেখেছি তিনি নিজেকে মেরে ফেলেছিলেন কঠিন ছাড়া। তো সেরকম তাদের উপরে ওরকম অর্ডার ছিল এবং সেই দুর্গা এক সময় ধরা পড়ে না, কিন্তু দুর্গা মানে এমন অবস্থা তো উনি নিজেকে মেরে ফেলতে পারেননি। তখন তাকে উদ্ধার করে আনে এই মীরা এবং সরস্বতী। ওরা নর্তকীর বেশে তারা নিজেদের শিবিরে যান এবং তাদের মদটা ইত্যাদি ভুলিয়ে তারা চলে আসে, দুর্গাপুরে চলে আসে এবং তার একটু পরেই ওরা টের পেয়ে যায়। তখন ওরা জঙ্গলের মধ্য দিয়ে 3 রাত্রি গাছের উপরে ছিল না খেয়ে একদম গাছের উপরে উঠে ওরা ছিল এবং পরে ওরা সুস্থ সরস্বতী আহত হওয়া সরস্বতী বা মিশিয়ে ওঠে গ্যাংগ্রিন হয়ে যায়, তখন তারা ওরা ফিরে এসেছিলেন। এই সমস্ত যুদ্ধের নারীদের অংশ সেটা আমরা পাই। কারণ যুদ্ধ কথাটাকে যদি আরেকটু বড় করি তাহলে যুদ্ধ তো সেই প্রথম থেকেই চলছে, মানে যখন থেকে আমরা ইতিহাসের কথা মোটামুটি জানি যে একদম প্রথমে হয়তো একটা সমাজতান্ত্রিক একটা মানে প্রাচীন সমাজতান্ত্রিক ব্যাপার ছিল, কিন্তু নারীদের কিছু ফিজিক্যাল মানে প্রতিবন্ধকতা বলবো না, কিন্তু কিছু লিমিটেশনস সীমাবদ্ধতা থাকার ফলে কয়েকটা থেকে তাদের কিছু সময় বাড়িতে থাকতে হয়েছে। সেই সুযোগটা বলবো ছেলেরা সেই সুযোগে কিন্তু তারা বাইরে বেরিয়ে গেছে এবং তারা মানে বাইরের কন্ট্রোলটা তারা নিয়েছে। যখন তাদের যখন সম্পত্তির ব্যাপারটা এলো মানুষের মধ্যে তখন তারা কিন্তু নারীকে কিন্তু পণ্য হিসাবেই নিয়েছে। নারী সেই পণ্যে সে মানে অধিকাংশ কিছু আমরা দেখেছি দুর্বলভাবে থেকেছে। তাদের বিভিন্ন জায়গা যখন যুদ্ধ হয়েছে তাই যুদ্ধ তাদের কৃতদাসী করে নিয়ে গেছে এবং আমরা এক দেশের মেয়ে তার বাবা মা ছেলে মেয়ে সবাই দেখছে অন্য দেশে তার যে স্বামী বা তাদের যখন তার শয্যা তাকে অলঙ্কৃত করতে হচ্ছে। এই সমস্ত নারী জীবনে যুদ্ধ নানান রকমভাবে অভিঘাত হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে যেটা দেখতে পাই সেটা একদম চলে আসি 20 শতাব্দীর গোড়াতে, যখন একটা সমাজতান্ত্রিক একটা আদর্শ সারা পৃথিবী বিশেষ করে ইউরোপে ভারতীয় ইউরোপে বিশেষ করে এটা ছিল। সেই আদর্শ তখন মেয়েরা তারা বেরিয়ে আসতে লাগবে, তারা সমানাধিকার দাবি করে। এই সমানাধিকারটা কিন্তু আরও আগে নামে আমরা জানি যে ভোটাধিকার বা অন্যান্য সমানাধিকার ছিল না বলে মেরিশালী শাসন মেরিশালী মাসাল মেরি ক্রফট তিনি কিন্তু এগুলো করেছিলেন। কিন্তু এইগুলো হচ্ছে খানিকটা দিচ্ছিল ঠিক মানে আমরা বলি আজকাল ওয়ে বিভিন্ন মানে ফার্স্ট ওয়ে ফেমিনিজম সেকেন্ড ওয়ে সেরকম কিন্তু হয়েছিল, কিন্তু খুব যে আমার নারী অবস্থার পরিবর্তন হয়েছিল তা কিন্তু নয়। বিশেষ করে যখন নারীরা কাজ করতে এলো বিভিন্ন কারখানায় তখন কিন্তু তাদের ওই যে ডিসক্রিমিনেশনটা ভীষণভাবে হতো। পুরুষদের যে মজুরি দেওয়া হতো মেয়েদের সেই মজুরি দেওয়া হতো। তাহলে এইটা একটা খুব মানে একটু কথা যে তারা যেমন বাইরে শোষিত হতো অবহেলিত হতো এবং তারা ঘরেও কিন্তু তারা যে সবসময় তাদের বাড়ির লোকদের কাছে যে ভালো আদর আপ্যায়ন থেকে তাকে দিতে পারে, অর্থাৎ দে আর কী বলবো টোয়াইস ডিপ্রাইভড আর কি দুরকমভাবে তাদের উপর অত্যাচারটা চলছিল। তো এই যুদ্ধকে প্রথম দিয়ে দাঁড়ানোর একটা বিধিবদ্ধ একটা ব্যাপার আসে 20 শতাব্দীর প্রথম দিকে যখন সমাজতান্ত্রিক চিন্তাভাবনা সমস্ত আসে। আমরা জানি যার নাম ক্লারা জ্যাকলিন, তারপর রোজা লুক্সেমবার্গ, এই সমস্তরা এটা কিন্তু একটা নারীদের সমানাধিকারের কথা বলে। এই ব্যাপারটা আস্তে আস্তে চলতে থাকে, কিন্তু সেভাবে কিন্তু মানে আস্তে আস্তে নারীদের অবস্থা খুবই পরিবর্তন হচ্ছে তেমন কিন্তু নয়। ইভেন আমরা এমনকি 20 শতাব্দীতে এটাও দেখছি যে ইউরোপের আরও বা এরকম মুসলমান সমাজের মধ্যে ছেলেদের মধ্যে বা এখানে মধ্যে এই সুন্নত ব্যাপারটা যেটা সেটা মেয়েদের সুন্নত করা হবে, সেটা একটা ভয়ঙ্কর অত্যাচারের একটা ব্যাপার। কেন তাদের যারা তাকে তাড়াতাড়ি তাদের নিজেদের কোনো পাবলিক যাতে না থাকে এবং তারা সহজেই যাতে পুরুষের অভাব মানে দরকার মেটাতে পারে, এই জন্য তাদের করা হয়। ফলে
তাদের নানা রকম এই যে আমরা গাইনোকোলজিতে এখন কতটা করি, গাইনোকোলজি জল বলে আমেরিকান সিমন্স, ম্যাডেন সিমন্স কী করতেন, তিনি সমস্ত দাস মহিলারা যারা দাস মহিলাদের উনি কিনে আনতেন, হ্যাঁ, এবং দাস মহিলাদের বিক্রি করতে পারা যাদের মালিকরা তারা যে মহিলারা যে যুদ্ধে তাদের ওপর যার ওপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ করতে তাদের উনি বিক্রি করে দিতেন সিমন্সের কাছে। সিমন্স কী করতেন, সিমন্স করতেন কি ওই মহিলাদের শুয়ে বিছানো শুয়ে হাত পা দিয়ে বেঁধে কোনো রকম অ্যানাস্থেশিয়া ছাড়া উনি তাদের নানা রকম মানে ফিমেল পার্সন উনি আমার পরীক্ষা করতেন। মানে একজনের কথা শোনা অ্যানার্টো বলে একজন মেয়ের কথা শোনা গেছে, যে মেয়েটিকে 4 বছরের মধ্যে 34 বার উইদাউট অ্যানেস্থেশিয়া অপারেশন করা হয়েছিল। এইভাবে মানে উইদাউট অ্যানেস্থেশিয়া, কারণ সিমসের বক্তব্য ছিল কালো মেয়েদের কোনো অনুভূতি থাকে না। তো মেজরলি মেয়েরা অনেক রকম করে আমরা অত্যাচার করতে যাচ্ছি। এরপরে অনেক পরে আমরা দেখলাম নারী দিবস একটা, সেটা প্রচুর অল্প থেকেই পালিত হচ্ছিল, কিন্তু সেগুলো এক একটা দেশে এক এক রকম জায়গায় তো নারীটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। 1977 সালে আমাদের 1977 সালে ইউনেস্কো থেকে এই নারী দিবস 8 মার্চ সেটা করে। তো এখন 8 মার্চ নারী দিবস করা এটা কিন্তু আমার খুব যে একটা আহামরি ব্যাপার বলে মনে হয় না, কারণ একটা দিন পার্টিকুলার ঠিক করে সেই দিনে আমি একটু বাহা করলাম, আর তারপরে অলসো তাদের সারা জীবনে তাদের কিছুই সারা বছরটা কিছুই হলো না, এটা কিন্তু নয়। তবু দিনটার একটা প্রয়োজনটা আছে এই জন্য যে একটা আমাদের সচেতনতা, যদি অনেক কিছু বলা হয় কথা হয় তাদের যদি সচেতনতা হয় এটাই, এছাড়া কিছু না। এবারে এর সাথে ওর আরেকটা ব্যাপার আছে, কর্পোরেট হাউস কিন্তু এই দিনটাকে খুব ক্যাচ করে নিয়েছে, কর্মচারী সব কিছু আত্মসাৎ করে, পুজোদের আত্মসাৎ করে কী করেছে, তারা ব্যবসা করছে নারী দিবসকে, তারা বিভিন্ন হানা ইত্যাদি ওইগুলো দিয়ে এটা ভালো ব্যবসা হয়। কিন্তু না বিয়ে করে না, যে ভ্যালেন্টাইন্স ডে আমরা তো জানতাম না ছোটোবেলা, এখন তো ভ্যালেন্টাইন্স ডে তার আগে রোজ ডে, হাফ ডে, চকলেট ডে, নানা করে, এগুলো সবই কিন্তু ব্যবসা। এগুলো মানে যদি আবেগ বলেও যাবে মাদার্স ডেও তাই, মাদার্স ডে হিস্ট্রি অফ মাদার্স ডে একটা শর্ট হিস্ট্রি। তবে মেয়েরা সবসময় যুদ্ধের আবর্ত রয়েছে, এই যুদ্ধের আবর্তটা যতদিন না পর্যন্ত আমাদের সমাজ পরিবর্তন হবে, সেই পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু এটি যাবে। ফলে আমি বলবো একটা হতাশার সঙ্গেই আজকে কথা শেষ হয়েছে। এখানেও বলি যে গাছটিও খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে বিষয়টা আসলে এতটাই ক্যাচি এবং বলা ভালো, যুদ্ধ তো ঘরে এবং বাইরে, মেয়েদের যুদ্ধ তো শুধু বাইরে নয় ঘরে। এই প্রতিদিনের যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে একজন মেয়ে কিছু বলবে, এই লোকটা কোথায় সামলাতে পারবে, তো সেই জন্য আমি নিজেই অনুরোধ করেছিলাম। অ্যাকচুয়ালি যুদ্ধ বিষয়ে একটা প্রবন্ধ বহু আগে আমার বেরিয়েছিল, মেয়েদের লেখা যুদ্ধ। তো সেটার অনেকগুলো দিক ছিল, অনেকগুলো পার্ট ছিল, যেমন যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করছে, যে মেয়েরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেভিতে অনেক মেয়ে ছিল, এয়ারফোর্সে ছিল, এবং কিছু মেয়ে তো আমরা জানি যে বিভিন্ন স্পাইয়ের কাজ, নানান রকম অন্যান্য কাজ, সেগুলোর সঙ্গেও যুক্ত থাকে। তো সেটা একটা যুদ্ধের সঙ্গে মেয়েদের সেটা একটা দিক। আরেকটা দিক, যেসব মায়েরা, বোনেরা, মেয়েরা, স্ত্রীরা তাদের স্বামীকে, ভাইকে, বাবাকে যুদ্ধে পাঠিয়েছিল, তাদের অবস্থা বা তাদের মানসিক সংকট, সেটা যুদ্ধের আরেকটা দিক। যুদ্ধের আরেকটা দিক ছিল যেখানে সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, যারা নেত্রী ছিল, মহিলা নেত্রী, তারা কীভাবে যুদ্ধকে দেখছে। কারণ ইন্দিরা গান্ধী দুটো যুদ্ধ করেছেন আমরা জানি, এবং তারও আগে পরে
সংকলন করা যায়, যে যুদ্ধের নানান দিকগুলো এবং তার সঙ্গে মেয়েদের সম্পর্ক, এটা নিয়ে যদি একটা সংকলন করা যায় এবং তাতে যদি লেখাপত্র নিয়ে একটা বই করা যায়, এটা কিন্তু খুব দারুণ একটা কাজ হবে। তো এই সবকটা দিক বাদ দিয়ে আমার লেখার একটা মাত্র দিক আমি করছি, সেটা হচ্ছে মেয়েদের লেখার সাহিত্যে মেয়েরা যুদ্ধে। তো সেটাকে আমি 3টে পর্বে ভাগ করেছি। একটা আন্তর্জাতিক ক্ষেত্রে, একটা ভারতবর্ষের যুদ্ধ, আর একটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলা। এটাকে আমি দুটো বাংলা মিলিয়েই করছি, এপার বাংলা ওপার বাংলা মিলে একটা অপার বাংলা, তার সাহিত্য। তো প্রথমে একটু ভূমিকা করে নিই যে যুদ্ধ তো আসলে মানব সভ্যতার সঙ্গে প্রথম থেকে যুক্ত, এবং সভ্যতার যুদ্ধ দুটো বিপরীত শব্দ, কিন্তু অথচ সেই বিপরীত শব্দটাকে আমরা ভাঙতে পারতাম না, সভ্যতার সঙ্গে যুদ্ধ জুড়েই রয়েছে। আমার এই কবিতাটা আমার লেখা হয়েছিল 2020 সালের মে মাসে। তখন আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, কলেজ বন্ধ, মহামারীর সময়। সেই সময় আমার একটা মনে হয়েছিল যে আমরা কবে আবার স্কুলে যাব, এই বিষয়ের উপরে আমার একটা লেখা কবিতা। আমার মনে হয়েছে আজকেও আমাদের স্কুল কলেজগুলো সেই অর্থে বন্ধ হয়ে রয়েছে, তাই আমার মনে হয়েছে আজকে এই ঘটনাটা প্রাসঙ্গিক। তাই আমার মনে হচ্ছে এই কবিতাটা এখানে একটু আবৃত্তি করে ভালো লাগবে আমারও, আপনারাও বলবেন হয়তো। উদাহরণ হচ্ছে স্কুলে যাবো আবার। এক যে আছে ছোট্ট মেয়ে ঝাঁকড়া মাথায় চুল, এক যে আছে ছোট্ট মেয়ে মাথায় ঝাঁকড়া চুল, লোকের বাড়ির বাসন মেজে হয় না যাওয়া স্কুল। স্কুল যাব না, স্কুল যাব না, স্কুলের সাথে আড়ি, পড়ার থেকে খিদে বড়, যাবো কাজের বাড়ি। কাজের বাড়ি ভারী মজা, খাবার তবু মেলে, তা না হলে উপোস যাবো, থাকতে হবে চলে। এই মেয়েটা কাজ ছেড়ে দে, জানা স্কুলে আবার, পড়ার সাথে এখন পাবি পেটটা করে খাবার। গরম ভাতে পেট জুড়োবে, শিক্ষা সহজ পাঠে, বন্ধু পেয়ে মন জুড়োবে, খেলবি স্কুলের মাঠে। রং বেরঙের ক্লাসরুমে বেঞ্চি সারি সারি, মেয়েটা এখন ভালোবাসে নিজের স্কুল বাড়ি। ঘাসের উপর গড়িয়ে পড়ে ফুলের গন্ধ গায়ে, বন্ধু এসে জানতে ধরে ছোঁয়ার বাহানায়। স্কুলে যাব, স্কুলে যাব, ছুটছে পুরো পাড়া, বাবা বলেছে পড়তে চাইলে পড়বে না স্কুল ছাড়া। কষ্ট হলো যোগান দেবে, থামবে না পথ চলা, আকাশামায় ছুটেই হবে যেমন কল্পনা চাওলা। স্কুল ছাড়িয়ে বিয়ে দেবে না যেমন আগে হতো, চাপড়ে ধরে মা বলেছে হোস না আমার মতো। স্বপ্ন এখন সামনে দাঁড়ায়, স্পষ্ট তাকে চিনি, সাহস দিল রূপে আবেদন, সঙ্গে কালো সাহস দিল রূপে আবেদন, সঙ্গে কালো